সৎ গুণ বলতে হবে যে তিনি যেমন অসৎ, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সহ সরকারি কর্মচারী সহ শিক্ষক শিক্ষিকাদেরকেও মোটামুটি অসৎ বানিয়ে দিতে পেরেছেন। আপনার মিড ডে মিল চলছে না, আপনার ঊর্ধ্বতন আধিকারিক বলবেন যে ছাত্রছাত্রী একটু বাড়িয়ে দিন, আপনিও মহা খুশি হয়ে আপনার ঊর্ধ্বতন যখন বলে দিয়েছে, তার মানে আপনি 100 জন এসেছে তার জায়গায় 200 জন করে দিলেও সে আর মুখ তুলে তাকিয়ে দেখবে না। আপনি নিজে জানতেও পারলেন না যে কখন আপনি ওই কাটমানি সিন্ডিকেটের মধ্যে ঢুকে পড়লেন, এবং এই কাটমানি সিন্ডিকেটের মধ্যে ঢুকতে গিয়ে আপনি আপনার প্রতিবাদী সত্তাটাকেই হারিয়ে ফেললেন। এই রাজ্যের, এই সমাজের যে নৈরাজ্য, তার সব থেকে বড় দায় আমাদের শিক্ষক কুলের। আমরা গলা উঁচিয়ে সত্যটাকে সত্য বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না বলে সমাজটা এত মেরুদণ্ডহীন হয়েছে। আমাদের নিজেদেরই মেরুদণ্ড নেই। যে সমাজের গুরুকুলের মেরুদণ্ড থাকে না, সেই সমাজ কি করে উঠে দাঁড়াতে পারে? আগে আমরা নিজেদের পায়ে খাড়া হই, আগে বলতে শিখি যে আমি বাড়াবো না, আপনি মিড ডে মিল চালানোর জন্য যতটা বরাদ্দ করার ততটুকু বরাদ্দ করুন এবং তার জন্য আমি লড়াই করব। যেদিন এই চেতনার জাগরণ এই গুরুকুলের হবে, সেদিন সমাজটা উঠে দাঁড়িয়ে যাবে। তার জন্য কোনো জাদুদণ্ডের প্রয়োজন নেই। আর ওই যে বললাম কাটমানি সিন্ডিকেটের অংশীদারিত্ব, এটার মধ্যে আমরা সকলেই ঢুকে আছি। পার্থ চ্যাটার্জিকে আমরা দেখতে পাচ্ছি, কারণ তিনি ডাকাতিটা অনেক বড় আকারে করেছেন, আর একদম চক্রস্তর থেকে যারা ডাকাতি করেছেন তারা সেই সংখ্যাটাকে ক্যালকুলেট করতে পারেন। আপনার অজান্তে কিভাবে চুরি করানো হচ্ছে ভাবুন একবার। মাইনরিটি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে, ক্রাইটেরিয়া কি? মিনিমাম 50% মার্কস পেতে হবে। আপনাকে উপর থেকে নির্দেশ দেওয়া হলো যত ছাত্রছাত্রী আপনার স্কুলে আছে সবাইকে মিনিমাম 50% পাওয়াতে হবে। ইতিহাসেও ভারতবর্ষ গুরুকুলের জায়গা। কোনদিন হয়েছে রবীন্দ্রনাথ তার সমস্ত ছাত্রছাত্রীকে রামকিঙ্কর বেজ বানাতে পেরেছেন, নাকি অমর্ত্য সেন বানাতে পেরেছেন? হয় কোনদিন এটা? তার মধ্যে যেমন কিছু সফল থাকবে, কিছু ব্যর্থ থাকবে। সবাইকে 50% মার্কস পাওয়াতে হবে, তার মানে আপনাকেও করাপ্টেড করা হলো। এবং ওই যে ছাত্রছাত্রীটা, সে যখন দেখবে যে আমি পড়াশোনা না করেও 50% পেলাম, সেও এই কাটমানি সিন্ডিকেটেরই অংশীদারিত্ব অর্জন করলো ছোট থেকে। আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ এই লেভেলে নিয়ে গিয়ে ভাবছে। এই লড়াইটা তো সহজ নয়। এই লড়াইটা এত সহজ নয় বলেই লড়াইটা এত দীর্ঘ হচ্ছে। ইকোনমিক অ্যাসপেক্টটা ভাবুন। শুধু ডিএ বাবদ বর্তমান বকেয়া এবং অতীতের বকেয়া মিলে 60,000 কোটি টাকা এই কর্মচারীদের প্রাপ্য এই চোর সরকার মেরে রেখে দিয়েছে। 60,000 কোটি টাকা এত সহজ আদায় করে নেবেন আপনি? যেখানে একটা বড় অংশের কর্মচারী শুধুমাত্র মানে ডাঙাতে বসে বসে মজা দেখে। আমরা কতজন নামতে পেরেছি? পশ্চিমবঙ্গের যা সরকারি কর্মচারী এখনো পর্যন্ত অবশিষ্ট হয়ে আছে, ডোডো পাখি হয়ে যাওয়ার আগে পর্যন্ত, এবং পেনশনার আছেন, তার 20% একদিন যদি পথে নামে, তার পরের দিন সন্ধেবেলাতে আপনি আপনার দাবি দাওয়া আদায় করে নিয়ে উঠবেন। আমি আপনাদেরকে বলছি, মুখ্যমন্ত্রীকে যতই আত্মবিশ্বাসী দেখুন না কেন, তার পায়ের তলার মাটিটা প্রতি মুহূর্তে কম্পিত হচ্ছে অস্তিত্ব সংকটে। আমরা যদি একটু চেপে ধরতে পারি, দাবি আদায়টা খুব কষ্টকর নয়। সমস্যাটা হচ্ছে আমরা সেই রাজ্যের বাসিন্দা যে রাজ্যে কর্মের জোরে আপনি অর্থ সঞ্চয় করবেন, সে স্বপ্ন আমরা কেউ দেখি না। আমরা স্বপ্ন দেখি কত কম কষ্টে আমি কত বেশি ইনকাম করতে পারি, আর সেই কারণে লটারির দোকানে ভিড় বাড়াই।
তাহলে যে জাতি তার পরিশ্রম বিমুখতাকে লটারির মাধ্যমে অর্জন করার স্বপ্ন দেখে, সেই রাজ্যের বাসিন্দা হয়ে আপনি ভাববেন যে কর্মের জোরে আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন, এটা ঠিক দিনের বেলায় বসে বসে স্বপ্ন দেখার মতো করে। এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার নয়। অধিকার অর্জন করতে গেলে তার জন্য ত্যাগ সাধন করতে হয়, এটাও এক ধরনের সাধনা। সংগ্রামী যৌথ মঞ্চ কি করেছে না করেছে, আমি শুধু একটা কথা বলে যাই। স্বাধীনতার পর থেকে এই রাজ্যের শাসক গোষ্ঠী যে যখন থেকেছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদেরকে সাধারণ মানুষের শত্রু করে রেখে দিয়েছিল। সংগ্রামী যৌথ মঞ্চ সেই শত্রুতার জায়গা থেকে বের করে নিয়ে এসে আমাদের যে মূল দাবি সেইটাকে সমাজের সর্বস্তরের মধ্যে প্রথিত করতে পেরেছে যৌক্তিকভাবে। এটা এখন পশ্চিমবঙ্গের অন্যতম একটা বড় ইস্যু এবং সেটা সাধারণ মানুষেরও সমর্থন পাচ্ছে। আজ থেকে 4 বছর আগে আপনি এর কথাটা বলতে গেলে ফেসবুকে একটা পোস্ট করলে সব অসম্মতি জ্ঞাপন করতো, এখন আর কেউ করে না। কেন? মানুষ বুঝেছে যে স্থায়ী কর্মচারীরা যদি ডিএ না পায় তাহলে এই রাজ্যের ধান পোঁতার শ্রমিক 250 টাকাই পাবে, তার বেশি পেতে পারে না। কারণ স্থায়ী কর্মচারী সেই তো অর্ধেক বেতনে কাজ করে, তাতে আসামে যাক বা ঝাড়খণ্ডে যাক বা উড়িষ্যাতে যাক, সেখানে 500 টাকা পেলেও এখানে 250 টাকাই পাবে। তার কারণ এখানকার স্থায়ী কর্মচারীরা ডিএ পায়, সরকার তো সবারই টাকা মারছে। আমরা সুপ্রিম কোর্টে যোগদান করেছিলাম এই মামলাটাকে শুধুমাত্র ত্বরান্বিত করার জন্য। ফলশ্রুতি আমরা কি দেখেছি? যে আমরা যুক্ত হলে নাকি মামলা নষ্ট হয়ে যাবে। বলেছে কারা? সরকার বলেনি, মামলাকারী অন্যান্য কর্মচারী সংগঠন বলেছে। আমাদের ঢোকাকে বিরোধিতা করেছে তারা। আপনি ভাবুন যে লড়াইটা আপনি কার বিরুদ্ধে করছেন। আলটিমেটলি আমরা ইমপ্লিড অ্যাপ্লিকেশন করেছিলাম, তাদের বক্তব্য সব থেকে পরে শোনার কথা, কিন্তু দেখা গেল যে আমাদের যিনি আইনজীবী ছিলেন গোটা ব্যাপারটাকে তিনিই লিড করলেন। আমাদের চরিত্রটা কেমন? সুপ্রিম কোর্টও পাজেল হয়ে গেছে। নচিকেতা যোশী, আমি অন মাইকই বলছি, উনি মধ্যপ্রদেশ সরকারকে রিপ্রেজেন্ট করেন সুপ্রিম কোর্টে, ওই মতাদর্শে বিশ্বাস করেন এবং গোটা সুপ্রিম কোর্ট তাকে ওই রঙেরই লোক হিসেবে জানে, কট্টর লোক। আর একজন হচ্ছেন গোপাল সুব্রমণিয়াম, কট্টর এই বর্তমানে কেন্দ্রীয় যে শাসক দল আছে তাদের বিরোধী লোক। তারা একই সাথে আমাদের মামলাতে রিপ্রেজেন্ট করছে। সুপ্রিম কোর্টে বহুজনকে বলতে শুনেছি যে আপনারা কোন পার্টিতে বিলং করেন। আরে আমরা কোনো পার্টিতে বিলং করি না, আমরা শুধুমাত্র কর্মচারীদের স্বার্থ রক্ষার্থে কাজ করি। আমরা যে কাজটা করছি, এই বাঙালি অস্মিতার কথা মুখে যারা বলে, আমরা আসলে বাঙালি অস্মিতাটাকে যাপন করি। আমরা মনে করি যে বাঙালি জাতি যদি তার পরিশ্রমের সঠিক মূল্য না পায়, এই জাতিটা উঠে দাঁড়াতে পারে না। আমি কাজ করব, আমি আমার সঠিক পারিশ্রমিক পাবো না, তার আবার অস্মিতা কি? একজন কৃতদাসের কোনো অস্মিতা থাকে নাকি? এই কৃতদাস বাঙালিকে আমরা উঠে দাঁড় করানোর চেষ্টা করছি। আমাদের চরিত্র ওটাই। তার মধ্যে যে রং তুমি খুঁজে পাবে আমাদের সেই রং। তোমার যদি লাল চশমা পরে থাকো তুমি লাল দেখবে আমাদেরকে, তোমার চোখে যদি গেরুয়া চশমা থাকে তুমি আমাদেরকে গেরুয়া দেখবে, তোমার চোখে যদি সবুজ থাকে তুমি হয়তো ফিকে সবুজও দেখতে পেতে পারো আমাদেরকে। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিক্ষুব্ধ তৃণমূল হিসেবে ছিলেন। সুপ্রিম কোর্টে আমরা ঢুকেছি, মামলাকে আমরা বলেছিলাম যে দ্রুত শেষ করব, আমরা করেছি। ভারতীয় জুডিশিয়ারির মজাটা হচ্ছে এখানে, সুপ্রিম কোর্ট নামটার মধ্যেই তার সমস্ত কিছু লিখে দেওয়া আছে। সে লোয়ার কোর্টকে বলবে যে 3 মাসের মধ্যে তোমাকে রায় দিতে হবে, তুমি আর তার থেকে বেশি দিনের রায় রিজার্ভ করে রাখতে পারো না। কিন্তু তার ক্ষেত্রে আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই কথাটা লেখা নেই। রায় কেন বেরোচ্ছে না সেটা আমাদেরও অজানা, কিন্তু এটুকু বলতে পারি রায় যেদিনই হোক আমাদের পক্ষেই আসবে। কিন্তু রায় আমাদের পক্ষে এলে পরেও যে জাতি স্বপ্ন দেখে যে সুপ্রিম কোর্ট আমাকে ছয় সরকারকে ঘাড়ে ধরে আমাকে অধিকার পাইয়ে দেবে, আমি মনে করি না যে তাদের অধিকার পাওয়া উচিত বলে।
আগে তৈরি করুন নিজেদেরকে, যে যেদিন সুপ্রিম কোর্টে রায় হবে তার পরের দিন নবান্ন থেকে এই মাননীয়াকে বেরোতে দেবো না আমাদের অধিকার না মানলে। কোর্টের রায়টাকে তুমি ইমপ্লিমেন্ট করো। এই জোর যেদিন এই কর্মচারীদের তৈরি হবে, সেদিন জানবেন যে আপনাদের অধিকার পেতার বেশি দিন দেরি নেই। আর যদি সেই জোর তৈরি করতে না পারি, তাহলে ভেবে নেবেন ওই সুপ্রিম কোর্ট মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। বিচারালয় আপনাকে বিচার পাইয়ে দিতে পারে, অধিকার নয়, এটুকু জেনে রাখবেন। বললেন যে 25% রায় তো হয়েছিল, সেটা কেন মানল না? ওটা হয়েছিল অন্তর্বর্তীকালীন রিলিফ হিসেবে, যে মামলাটা বহুদিন থেকে চলছে, অন্তর্বর্তীকালীন রিলিফটা তুমি দিয়ে এসো, তারপর আমরা গোটা মামলাটা শুনব। মামলাটা যেহেতু পূর্ণাঙ্গ শুনানি কমপ্লিট হয়েছে, সেই জন্য সেই রায়টাকে তখন তারা মানেনি, তখন সেটাকে নিয়ে আর খুব উচ্চবাচ্যর জায়গাতে যাওয়া হয়নি, কারণ ওই কন্টেম্পটের জায়গাতে গেলে মূল মামলার শুনানিটা শেষ হতো না। আমাদের উদ্দেশ্য ছিল যে মূল মামলার শুনানিটাকে শেষ করো আগে। মামলাটা শুনানিটা শেষ হয়েছে, রায়টা রিজার্ভ আছে কেন আমরা কিন্তু কেউ জানি না। এটা একমাত্র মাননীয় বিচারপতি মহোদয়গণ ছাড়া অন্য কারো পক্ষে বলা সম্ভব নয়। সেখানে ভিতরে কিছু হচ্ছে কিনা তাও আমরা জানি। তবে এটুকু বলে গেলাম, আজকে আবার বলছি, এই মামলাতে জিতবো আমরাই, অন্য কোন রাস্তা রাজ্য সরকারের পক্ষে খোলা নেই। ওরা বহু চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্টের এমন কোন নাম ছিল না যাদেরকে ওরা নামায়নি। একটা মামলাতে অন্তত পক্ষে 7 জন সিনিয়র আইনজীবী দাঁড়িয়েছেন রাজ্য সরকারের হয়ে। সুপ্রিম কোর্টে খুব কম এই ঘটনা ঘটে, আমরা সেটা পেরেছি। অর্থাৎ সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত হাঁটুতে কাপন ধরিয়ে দেওয়ার মতো কাজ আমরা করতে পেরেছি, এবং সেই ভয়টা মূলত ছিল আমাদেরকে নিয়ে। যেভাবে গোপাল সুব্রমণিয়ামজি প্রথম দিন লড়াইটা করেছিলেন, আমি বলছি, আমি কোর্টরুমে উপস্থিত ছিলাম, ওটাকে একটা এপিক বলা হয়, এপিক। 2 ঘন্টার যে সওয়ালটা করেছিলেন, কোনো সময় আবার শুনে দেখবেন, ভেবে নেবেন না যে সেটা তার পক্ষেই হয়েছে। তার জন্য আমাদের যে টিম ছিল, এবং আমাদের নিজস্ব যে টিম ছিল, আমাদের যে জুনিয়র আইনজীবীদের যে টিম ছিল, তারা অসম্ভব পরিশ্রম করেছে। তারা কিন্তু তৈরি করিয়ে দিয়েছে। সিনিয়র আইনজীবীকে তৈরি করিয়ে দিতে হয়, তিনি উপস্থাপনটা করেন, কিন্তু তার উপস্থাপনা অসাধারণ। টেট নিয়ে বললেন, টেটের মামলাতেও কিন্তু আমরা যাচ্ছি, এবং সেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের সমস্যা নয়, কিন্তু এই রাজ্যের হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু আরো বড় সমস্যার সামনে দাঁড়িয়ে আছেন। তারা কেউ জানেন না যে তাদেরকে কোন সেকশনে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চিত পুরোটাই। এমনও হতে পারে যে সে পোস্ট গ্রাজুয়েট স্কেলের টিচার, কিন্তু তাকে আবার টেট দিতে হচ্ছে। এই সরকারের নীতিটাই সেই রকম। সুতরাং লড়াইটাও, টেট নিয়েও যে লড়াইটা হবে, সেখানে সমস্ত শিক্ষক মিলিয়ে আমরা একসাথেই লড়বো। এবং এই মামলাতেও আমাদের পক্ষ থেকে, আপাতত উস্তির পক্ষ থেকে, আমরা গোপালজির সাথে একটা কনফারেন্স করে রেখেছি, এবং ওই মামলাতে আমরা ওনাকেই নামাবো, সেই প্রস্তুতি আমাদের হয়ে আছে। একদম তো কথা দিতে পারি না, কারণ যেহেতু এটা বিচারালয়ের ব্যাপার, মামলাটা ওপেন কোর্টে আসতে দিন। টেট মামলাতেও সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে আসবো, এবং পশ্চিমবঙ্গ এই মামলাতে নেতৃত্বের ভূমিকাই থাকবে সারা ভারতবর্ষের। এটুকু কথা দিয়ে দিলাম। চক্রান্ত হোক, সেই চক্রান্তের জাল ছিঁড়ে আমাদের বেরোতে হবে। আমাদের দাদা বলে গেলেন, শাসক দল কারো কোনোদিন বিরোধী যতদিন থাকবে, ততদিন আপনার বন্ধু থাকবে। বিরোধিতার আসন ছেড়ে যখন সে রাজমুকুট ধারণ করবে, তখন সে রাজা আর আপনি তখন প্রজা। আপনার প্রতি আচরণটা তাই হবে। তারও সবসময় প্রচেষ্টা থাকবে যে কি করে শ্রমের অবমূল্যায়ন করে আমি আমার শোষণ করতে পারি। মুখে রামরাজত্ব বললে পরেও রামরাজত্ব অত সহজে প্রতিষ্ঠা করা যায় না। তার জন্য বোধের প্রয়োজন হয়, তার জন্য নিজেকে রাম হতে হয়। সেই পথটা কিন্তু খুব কঠিন। সব শাসকের পক্ষে সেটা হয়ে ওঠে না, কারণ তাদের জীবন চর্চার মধ্যে সেটা থাকে না। আমরা চাইবো যে পশ্চিমবঙ্গের যারা আসবেন, তিনি যে দলেরই হন, যে মতেরই হন না কেন, রাম শুধুমাত্র কোনো একটা রঙের নয়, রাম ভারতবর্ষের একটা প্রতীক। ভগবান রাম একটা মিলনের মন্ত্র।
ভারতবর্ষে যখন দুটো সভ্যতার ডিভাইডেশন ছিল, দ্রাবিড়ীয় সভ্যতা এবং নিষাদ সভ্যতা, এই দুটো সভ্যতার মেলবন্ধন ঘটিয়েছিলেন ভগবান রাম। আমরা তাকে সেভাবেই দেখি। তার মন্ত্রেই দীক্ষিত হয়ে এই ভারতবর্ষে সমস্ত প্রকারের মানুষজন ঐক্যবদ্ধ হোক, সমস্ত কিছু মিশে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, সেই স্বপ্নই আমরা দেখি। আর আরেকটা কথা বললাম, একটা মিস রিপ্রেজেন্টেশনও কিছুটা হচ্ছে, যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে ট্রেড ইউনিয়ন করা যাবে না, এই যাবে না, এইসব নানা রকম। মামলাটা কিন্তু সম্পূর্ণ অন্য প্রসঙ্গে হয়েছিল, যে প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু এখন ধারাবাহিকভাবে বলছে যে অস্থায়ী কর্মচারীদেরকে তুমি স্থায়ী পদে যেহেতু নিয়োগ করেছো, তুমি বেশি দিন অস্থায়ী রাখতে পারো না, এটা কিন্তু তারা বলছেন। কিন্তু সুপ্রিম কোর্টকেও ডিফেম করার জন্য যে ন্যারেটিভটা গত কয়েকদিন ধরে আসছে, সেটা মামলাটাকে দেখলে পরে বুঝতে পারবেন যে কি প্রসঙ্গে মামলাটা হয়েছিল। আপনার বাড়িতে যারা গৃহ পরিচারকের কাজ করে তাদেরকে ন্যূনতম বেতন দিতে হবে, সেই ছিল মামলার বিষয়গুলো। এবং সেটা প্রায় 21,000 টাকা বা কিছু, মানে আপনার বাড়িতে যে মানে দৈনন্দিন সকালবেলা বাসন টাসন ধুয়ে দিয়ে যায়, তাকে 21,000 টাকা দিতে হবে। আরে বাবা, আমার রাজ্যে গ্রুপ ডি স্টাফ সে 21,000 টাকা পায় না, কোথা থেকে 21,000 টাকা দেবে? সে কাজই তো থাকবে না। যার হেঁটো ব্যথা সে বলবে বাবা আমি শুয়ে শুয়ে বাসনগুলো মেজে নেবো, আমার দরকার নেই লোকে। মানে কর্মক্ষমতা শেষ করার জন্য চক্রান্ত চলছে ভারতবর্ষ জুড়ে। এটা নিয়ে ভাববেন না যে আমি সুপ্রিম কোর্টের হয়ে গলা ফাটাচ্ছি, কোনো জায়গায় নেই। কারণ আলটিমেটলি বুঝে নিতে হবে, ওই জায়গাটাতে যারা বসে থাকে তাদের সাথে সাধারণ মানুষের যোগসূত্র খুব বেশি কিছু থাকে না। যদি থাকতো তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মচারীর এই দুঃখ দৈন্যের নীরব অশ্রুটা তাদের মাথার উপরে অন্তত এক দুঃখটাও পড়ত। তাদের যে মহাঘুম, সেই মহাঘুম অন্তত সেটা হলেও ভাঙত। সেটা ভাঙেনি যখন বুঝতে হবে যে তাদের ঘুম কখন ভাঙবে, আর কখন তারা নিদ্রামগ্ন হবেন, আর কখন নিদ্রা থেকে ভেঙে পড়ে জাগরিত হবেন, সেটা কোথাও যেন নির্দিষ্ট নিগড়ে বাঁধা। আমরা যতটা গলার স্বরটাকে উঁচু করতে পারবো, ততটাই আমাদের শক্তি সঞ্চয় হবে। আর শুধু এই শাসকের কাছে নয়, আগামীতে যারা শাসন করতে আসবেন তাদের কাছেও কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকে নিজেদের অস্তিত্বের জানান দিতে হবে। এই জানান দেওয়ার জন্য কিন্তু লড়াইটা খুব শক্তিশালীভাবে করা প্রয়োজন। চলুন আগামী কয়েক মাস লড়াইটা করি। নতুন পে কমিশন গঠনের জন্য আমরা যেটা বলছি যে কেন্দ্রীয় সরকার যে পে কমিশন গঠন করছে, তুমি তো সেটাকে ইমপ্লিমেন্ট করছো। তার জন্য নতুন করে পে কমিশন গঠন করার প্রয়োজন নেই। একটা পে প্যারিটি কমিটি তৈরি করো, তারা ইমপ্লিমেন্ট করে দিই, বাস, ঝামেলা হাঁটাও, ফালতু খরচা তো। এবং যখন যখন কেন্দ্র সরকার দেবে তখন তখন তুমি দাও, এটাই আমাদের সিম্পল হিসেব। সেটা স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মচারীদের জন্য। বললেন যে কেন্দ্রীয় সরকারের যেসব প্রজেক্টগুলোতে অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত হয়, ওটা কিন্তু আমাদেরও জানা নেই। যারা কেন্দ্রীয় সরকারে আছেন তারা বলতে পারবেন যে কেন একজন স্বাস্থ্যকর্মী যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কাজ করে তার বেতনটা বিহারে একরকম হবে, পশ্চিমবঙ্গে একরকম হবে। সেটা তো তাদের দেখার কথা। আর পশ্চিমবঙ্গে যেহেতু সমস্ত স্তরের মানুষেরই অর্থ চুরি করার একটা অভ্যাসে দাঁড় করিয়েছে, সবারটাই চুরি করে। এখানে চুরি হয় না কার? না কিছু ব্যানার্জি মুখার্জি পরিবারের, আর কিছু আমলা সামলা, তারা বেশি পেয়ে থাকেন। অন্য জায়গার চুরি ওখানে জমা। গোটা পৃথিবী জুড়ে এরা মুখে বলে, বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা মুখে মুখে বলে যান যেখানে ক্যাশ টু স্কিম করে দিন। কিন্তু এই ক্যাশ যে কখন স্কিম হয়ে কোন কোন ব্যাংকে জমা হচ্ছে, সেটা বিনায়ক বাবুদের কাছে খবর থাকলেও তারা কিন্তু মুখে বলেন না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই। আর এটা মাননীয়ার সম্মোহন শক্তিও বলতে হবে, সবাইকে সম্মোহিত করে রাখতে পেরেওছে কিন্তু। তবে তাকে ধন্যবাদও দেবো, তার জন্যই এই হিরণময় নীরবতা এবং ঘুম ভেঙে এই রাজ্যের কর্মচারীগুলোর একটা অংশ অন্তত পথে নেমেছে। সবাইকে অন্তত পথে নামাতে পেরেছেন। আমি মনে করি যে বাঙালি জাতির ত্রুটিটা টিপে ধরার প্রয়োজন ছিল, এবং উনি ত্রুটিটা চিপে ধরে সবাইকে অন্তত পথে নামিয়ে দিয়েছেন। চলুন আগামী কিছু মাস পথকে আমরা ঘর করে আমাদের অধিকারগুলোকে ছিনিয়ে নিই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, লড়াইয়ে থাকুন।